গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কেপি কনস্টেবল মেন্সের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। প্রিলিমিনারি যারা পাস করে যাচ্ছ, আত্মবিশ্বাস রয়েছে, সো মেন্সের ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। সো কিভাবে মেনের জন্য পড়া উচিত পুরোটাই আমরা বিশ্লেষণ করবো এই ভিডিওতে। আর ডাব্লিউবিপি তো আমাদের সাফল্য অব্যাহত বরাবরের মতো থাকবে, অ্যান্ড এবছর রেকর্ড ব্রেকিং সাফল্য হবে। কয়েক হাজার ছেলে মেয়ে অলরেডি গ্রাউন্ডও ক্লিয়ার করে আমাদের কাছে মক ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে। তাই তোমাদেরকে বলি, যারা কেপি কনস্টেবল টার্গেট করছো, তোমাদের তো এখন দুটো স্টেপের পরীক্ষা, মানে প্রিলিমস অ্যান্ড মেন্স। তো আমরা এখন মেন্সের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, কারণ মেন খুব গুরুত্বপূর্ণ। জানো, প্রিলিমসে তুমি যাই পাবে নাম্বারটা যোগ হবে না, বাট মেন্সে তুমি যেটাই পেলে আউট অফ 85 ওটাই কিন্তু যোগ হবে ফাইনাল মেরিট লিস্টের সাথে। তো আমি ইনভাইট করছি সন্দীপ স্যারকে, উনি তোমাদের স্ট্র্যাটেজি নিয়ে বাকি পার্টটা নিয়ে ডিসকাস করবেন। স্যার, ওভার টু ইউ। তো প্রত্যেককে ওয়েলকাম। তো বেসিক্যালি যারা তোমরা আর কি কেপি কনস্টেবল 2024 প্রিলিমস অলরেডি ক্লিয়ার করে ফেলেছো এবং তার সাথে তোমাদের যারা মাঠেরও প্রিপারেশন নিচ্ছ, মাঠের সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কিন্তু মেন্সের প্রিপারেশন করা। কারণ স্যার দিনের শেষে যতই আমি মাঠ ভালো করে দেই না কেন বা মাঠ পাস করে যাই না কেন, মেন্স এক্সামে যদি আমি ভালো করে ক্লিয়ার না করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই চাকরিটা পাওয়া পসিবল নয়। বাট ভয় দেখানোর কিছু নেই, এখানে কিন্তু আমাদের মেইনস সম্পূর্ণ এমসিকিউ বেসড হয়, ইজি ইজি কোশ্চেন্স হয় এবং সহজেই কিন্তু এটাকে আমরা ক্লিয়ার করতে পারবো যদি একটা সায়েন্টিফিক স্ট্র্যাটেজি ওয়েতে আমাদের এগিয়ে যাওয়া হয়। তো তাহলে চলো দেরি না করে আজকে আমাদের জিনিসপত্র সব শুরু করা যাক। তো ফার্স্ট আজকে আমরা দেখবো যে কেপি কনস্টেবল মেইনস, অর্থাৎ কেপি কনস্টেবলের রিক্রুটমেন্টটা যেহেতু 2024 সালে বেরিয়েছিল, তার মেইনস ফাইনাল রিটেন এক্সামিনেশন। কারণ এরপরে আমরা দেখতে পারবো যে আমাদের আরেকটা ইন্টারভিউ প্রসেস রয়েছে টোটাল 15 নাম্বারের। তাহলে এই ফাইনাল পরীক্ষা প্লাস ইন্টারভিউ, অর্থাৎ এটার মার্কস হচ্ছে আমাদের 85 আর ইন্টারভিউ হচ্ছে কি 15, এই দুটোকে যোগ করে আমরা কি পাবো 90, মানে 100 হবে এবং 100 নম্বরে আমাদের ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি হবে। তো এই 85টা প্রশ্ন, এটা কিন্তু আমাদের সেই এসআই এর মতন ডেসক্রিপটিভ প্রশ্ন একদমই আমাদের আসে না। অর্থাৎ আমরা প্রিলিমসে যেরকম 4টে অপশন যুক্ত এমসিকিউ ভাবে পরীক্ষা দিই, আমাদের কনস্টেবলের মেন্সও কিন্তু ঠিক সেম ওয়েতেই নেওয়া হয়ে থাকে। জাস্ট একটু কোশ্চেনের লেভেলটা হয়তো আমার প্রিলিমসের থেকে একটু টাফ হয়, বাট এতটাও টাফ হয় না যদি আমাদের থিওরি ক্লিয়ার থাকে, যদি আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লিয়ার থাকে, আর যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক সায়েন্টিফিক ওয়েতে এগিয়ে যাই, তাহলে এ সকল প্রশ্নের উত্তর করা কিন্তু আমাদের কোনো আর ব্যাপারই নয়। তাহলে চলো স্টুডেন্ট দেখে নিই আমরা যে সময় কতক্ষণ। সময় হচ্ছে কি আমার এখানে কিন্তু 1 ঘন্টা। মোট নম্বর অর্থাৎ 85টা প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আমার 1 করে। এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ, নেগেটিভ মার্কিং স্যার আছে, অবশ্যই আছে। অর্থাৎ তুমি যদি এক একটি প্রশ্নের উত্তর ভুল করো তাহলে তোমাকে সেখানে 0.25 বা 1/4 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। তাহলে স্যার ঠিক উত্তরের জন্য আমি পাবো হচ্ছে গিয়ে 1, একটা ভুল উত্তরের জন্য আমার মাইনাস হবে 0.25, আর আমি যদি কোনো রকম অ্যান্সারই না করি তাহলে অ্যান্সারটা আমার মার্কসের ভ্যালুটা কত হবে 0 হয়ে যাবে। আর হাইয়েস্ট তুমি এখানে নম্বরটা পেতে পারবে কত, নম্বরটা পেতে পারবে হচ্ছে গিয়ে কিন্তু তুমি এখানে আমাদের সেই 85টা। ঠিক আছে, তো চলো আমরা আরো একটু ধীরে ধীরে এগোই। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ফাইনাল রিটেন এক্সামিনেশনের সিলেবাসটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু এটাকে সম্পূর্ণ তুলে এনেছি আমাদের যে নোটিশটা দেওয়া হয়েছিল পিআরবির তরফ থেকে, সেই নোটিশেরই একটা পয়েন্ট আমি তোমাদের এখানে তুলে নিয়ে এসেছি। বলা হচ্ছে যে 85টা প্রশ্ন আমার করা হবে এবং 85টা প্রশ্ন হচ্ছে গিয়ে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, স্যার যেটাকে আমরা বলি হচ্ছে কি এমসিকিউ বেসড। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আমার 1 করে করে চলবে। ডিউরেশন কত পেপারটার, পেপারের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, আমরা আগেই আলোচনা করেছি। আর কোশ্চেন পেপারটা কিন্তু আমার দুটো ভাষায় করা হবে। কি কি ভাষায় করা হবে? নাম্বার 1, একটা তো আমাদের বাংলা ভাষা করা হবে, আরেকটা যারা আমাদের যারা হিল রিজিয়নের যারা বাসিন্দা হয় তাদের জন্য সেখানে কিন্তু নেপালি ভাষায় কোশ্চেনটা করা হবে। এক্সেপ্ট কোশ্চেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা একটু পরে দেখব যে কোন কোন বিষয় থেকে আমাদের মেন্সে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো তৈরি হতে চলেছে। তো শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিয়ে ম্যাথ, রিজনিং, জিকেজিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে সাবজেক্টের যে কোশ্চেন্সগুলো আমাদের তৈরি হবে সেটা কিন্তু আইদার বাংলা ভাষায় হবে, নয়তো সেটা আমাদের নেপালি ভাষায় করা হবে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পেপারটাকে তোমরা এখানে দেখতে পারছো, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপারটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে আমাদের কোন
ভাষায় করানো হবে, শুধুমাত্র ইংলিশ ভাষাতেই কিন্তু এটা আমার থেকে থাকবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন্স অফ দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন, দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 নম্বরের প্রশ্ন থাকবে, ইংলিশ থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিত, তাই না, বা একদম মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে অঙ্কগুলো আমরা করেছিলাম ছোটবেলায় এবং ভুলেও গেছি, বাট প্রিলিমস করার সময় খুব ভালো করে শিখে নিয়েছি TWS থেকে, তো সেটারই একটুখানি হয়তো 2-3টে একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আর কি। তো তার জন্য আমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, যেটা হচ্ছে গিয়ে 25 নম্বরের একটি প্রশ্ন, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস অর্থাৎ রিজনিং এর থেকে আমাদের থাকবে হলো 25টি প্রশ্ন। তো তার মানে টোটাল 4টে বিষয়ের উপর কিন্তু এখানে প্রশ্নটা আমাদের করা হয়ে থাকবে। ঠিক আছে, তো দেখে নাও এখানে জিএ, জিকে অ্যান্ড সিএ 25 নম্বর, ইংলিশ হচ্ছে গিয়ে 10 নম্বর, অঙ্ক হচ্ছে গিয়ে 25 নম্বর, রিজনিং হচ্ছে গিয়ে আমাদের 25 নম্বর, তাহলে 3-25-এ 75 আর ইংলিশে 10, অর্থাৎ টোটাল 85টা প্রশ্ন তৈরি হবে এবং 85 নম্বরের পরীক্ষা কিন্তু আমরা প্রত্যেকে এখানে দেখতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা স্ট্র্যাটেজি অর্থাৎ কোন কোন সাবজেক্টের কি কি স্ট্র্যাটেজি হওয়া উচিত আমাদের মেইন এক্সামটা দিতে যাওয়ার আগে, তো সেটা শুরু করার আগে যারা তোমরা TWS একাডেমি, TWS ফার্ট এবং দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেলটিকে রোজ ফলো করো এবং আমাদের লাইভ ক্লাসের ডিটেলসের নোটিফিকেশনও পাও, তো তাদেরকে একটা জাস্ট এখানে রিকোয়েস্ট যে তোমরা আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন, দেখবে যার সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে 272.2K, তো এই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু যে কোনো চাকরির নোটিফিকেশন, যে কোনো ক্লাসের নোটিফিকেশন সবার আগে কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তাই যারা যারা এখনো জয়েন করোনি বাট ভিডিওগুলোকে আমাদের দেখে চলছো, তারা কিন্তু কেউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। ঠিক আছে, এবারে চলো আমরা একটু দেখে নিই স্যার অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে কি কি পড়তে হবে। দেখো বেসিক্যালি আমি এখানে ম্যাথ থেকেও বেশি জিকে জিএস এর যে পার্টটা হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পার্টটা হয়, এই পার্টগুলো থেকে কোন কোন চ্যাপ্টারে গত বছরের প্রশ্ন আমাদের ওয়েটেজ বেশি ছিল সেগুলোকে আমি একটু ট্যালি করে তোমাদের জন্য এখানে কিন্তু নিয়ে চলে এসেছি। যেরকম তোমরা এখানে প্রত্যেকে দেখে নাও অ্যানশিয়েন্ট হিস্ট্রি আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট এখানে দেখে নাও যেরকম আইবিসি এবং বেদিক পিরিয়ড অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা এবং তার সাথে হচ্ছে গিয়ে বৈদিক সভ্যতা। এবারে আমরা যদি একদম তুমি শুধুমাত্র আমি কনস্টেবলই বলছি না, যদি আমরা সাব ইন্সপেক্টর, আবগারি দপ্তর বা রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল, এসআই, অগ্রগামী, এতগুলো যদি কোশ্চেন পেপারের বিগত যে আমাদের 7 থেকে 8টা পরীক্ষা হয়েছে, ইয়ার আমি বলছি না, এখানে বিগত যে 7 থেকে 8টা পরীক্ষা হয়েছে সেখানকার প্রত্যেকটা পেপারকে যদি আমরা ট্যালি করি, প্রিলিমস নিয়ে নাও, মেইনস নিয়ে নাও, তো সেই যে কোশ্চেন্সগুলো কোন কোন চ্যাপ্টার থেকে ওয়েটেজ বেশি এসছে আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করে দিই, কারণ সেগুলো থেকেই কিন্তু আমাদের আপকামিং কেপি কনস্টেবল পরীক্ষাতে ওয়েটেজটাও কিন্তু তার মধ্যে থেকে আমার থাকতে পারে। তো চলো একটু আলোচনা করে নিই আমরা। যেরকম আমি বলে দিই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতা, এই দুটো হচ্ছে গিয়ে অতটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি আমাদের পিআরবির তরফ থেকে, প্রশ্ন এসছে, তার মানে এই নয় যে এই চ্যাপ্টার দুটো থেকে আমাদের 6 থেকে 7 নম্বরের প্রশ্ন আমরা বিগত বা প্রশ্নগুলোতে দেখতে পাচ্ছি, 6 থেকে 7 নম্বরও কিন্তু আমাদের আসেনি। কিন্তু স্যার যদি আমরা দেখি এখানে বুদ্ধিজম এবং জৈনিজম, গুপ্তা এম্পায়ার, এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন বিগত বছরের পেপারগুলোতে আমরা বারংবার দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে তুমি এখানে নিয়ে নিতে পারো, যেরকম আমি বাংলাটাও তোমাদের এর সাথে সাথে লিখে দিই, যেরকম এখানে আমাদের সিন্ধু সভ্যতা, ওকে, তার সাথে হলো গিয়ে বৈদিক সভ্যতা, সেটা আর্লি বৈদিক হোক বা লেটার বৈদিক হোক, এগুলো অতটা ইম্পর্টেন্ট না হলেও বুদ্ধিজম, জৈনিজম এবং গুপ্ত আমি এখানে বারবার লিখে দিচ্ছি, দ্যাট ওয়ান ইজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার একদম ট্রাম্প কার্ড হতে চলেছে, কারণ এই চ্যাপ্টারগুলোর থিওরি, তার সাথে সাথে বিগত বছরের প্রশ্ন আর তার সাথে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্সগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা না করে পড়ি, তাহলে কিন্তু আমাদের একদম হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি জোর দিতে হবে টু ক্লিয়ার ইউর মেন্স, সেগুলো আমি জাস্ট এরকম পাশে পাশে তোমাদের ইম্পর্টেন্ট দিয়ে দিয়ে চলে যাচ্ছি, বরঞ্চ আমি ইম্পর্টেন্টগুলোই এনেছি অবশ্য। ঠিক আছে, তো জাস্ট এখানে তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারছো ব্যাপার স্যাপারগুলো। আর সাউথ ইন্ডিয়ান ডাইনাস্টি, আমি বিশেষ করে এখানে একটা ডাইনাস্টির কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে গিয়ে চোল, চোলা।
চোলা বা চোল যাদেরকে আমরা বলি, তাই না? পরন্তক ওয়ান, রাজা রাজা ওয়ান, রাজেন্দ্র চোলা ওয়ান, এই যে চোল রাজবংশ সম্বন্ধে আমরা দেখতে পাই, যাদের সময় আমরা বলতে পারি যে ভারত প্রথম বৈদেশিক আক্রমণ করেছিল প্রাচীন ভারতের ক্ষেত্রে, যেরকম জাভা বা সুমাত্রা শৈলেন্দ্র বংশীয় যারা আক্রমণ করেছিল, মানে শৈলেন্দ্রদের যারা আক্রমণ করেছিল এই চোলারা। তো এই চোলা ডাইনাস্টি থেকে কিন্তু তুমি যদি কনস্টেবল বা এসআই এর মেইনস প্রিভিয়াস ইয়ার দেখো, বা শুধুমাত্র কনস্টেবলের মেইনস এর প্রিভিয়াস ইয়ার ফলো করো, দেখবি চোলা সাম্রাজ্য থেকে বা চোল সাম্রাজ্য থেকে কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন আমার করে ফেলেছে তারা। তার জন্য বারবার বলছি, বিশেষ করে চোলাটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? চোলার সাথে সাথে তুমি নিয়ে নাও চালুক্য, নিয়ে নাও আর রাষ্ট্রকূট নিয়ে নাও। তো এখান থেকেও 2-1টা প্রশ্ন কিন্তু এসছে, বিশেষ করে রাষ্ট্রকূট যে স্থাপত্য কীর্তি বা শ্রেষ্ঠ রাষ্ট্রকূট রাজা কে, বা ওই কন্নড় সাহিত্যের বিখ্যাত কে ছিলেন। তো এই জিনিসগুলো একটু কিন্তু তোমাদের এখানে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি। তাহলে এবারে কোশ্চেন করবে, স্যার এই যে আমরা ছোটবেলা থেকে মৌর্য সাম্রাজ্য পড়েছি, ষোড়শ মহাজনপদ পড়েছি, অথবা হচ্ছে গিয়ে ধরে নিন মৌর্য পরবর্তী যুগ আমরা পড়েছি, বা প্রাক মৌর্য যুগটাকে আমরা পড়েছি, বা বাংলা, আমি বাংলাটা এখনো আসিনি, বাংলাটা আমি আলাদা করে বলবো তোমাদের, তো এগুলো কি পড়বো না? অবশ্যই পড়বে, না পড়ার কিন্তু কোনো কারণ নেই। বাট আমি কি বলছি, ধরো বেসিক্যালি তুমি মৌর্যটাকে যদি 2বার পড়ো, তাহলে চোল, গুপ্ত, বুদ্ধ, জৈন, এই যে ধর্ম আন্দোলনের ব্যাপারটা, এগুলোকে তোমাদের সেখানে কিন্তু 4 থেকে 5 বার পড়তে হবে। ডিফারেন্সটা আশা করি আমি বোঝাতে পারছি। আমি কোনো কিছু তোমাদের ছাড়তে বলছি না, কারণ ইম্পর্টেন্ট গুলোকে তুমি 5 বার পড়ো, যেগুলো আমি লেস ইম্পর্টেন্ট বলছি সেগুলো 2বার পড়ো, ঠিক আছে? যদি কোশ্চেন চলে আসে ওই মোটামুটি তুমি করে কিন্তু সেখানে দিতে পারবে। আর ইতিহাসের একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তোমাদের সাথে আলোচনা করা উচিত, সেটা হচ্ছে গিয়ে যে কোনো রাজবংশের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ শাসককে আর শেষ শাসককে, এই 3টে পয়েন্ট বারবার বলছি, সেটা তোমার মিডিয়েভেল হিস্ট্রি হয়ে যাক বা এনশিয়েন্ট হিস্ট্রি হয়ে যাক, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা তোমাদের মাথায় ধরে রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটি রাজবংশের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ রাজাকে আর সর্বশেষ শাসককে। এই 3-4টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? আচ্ছা, আমি এখনো বাংলার পালসেন তোমাদের বললাম না, কারণ এটা আমরা বাংলার হিস্ট্রিতে একেবারে পড়বো। মিডিয়েভেল হিস্ট্রি দেখে নাও, ওই যে বললাম যেরকম ডাইনাস্টিগুলোকে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? কিরকম বিজয়নগরম নিয়ে নাও, বাহমনি নিয়ে নাও, তো এদের প্রতিষ্ঠাতাকে, শ্রেষ্ঠ শাসককে, রাজধানী কোথায় ছিল, বা ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, যেরকম দেখবে অনেক শাসক তারা সাহিত্যেও পারদর্শী হতো এবং সাহিত্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বই লিখতো, তো সেই বইগুলো কোন শাসক আমার লিখেছেন, তো এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্নগুলোকে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এছাড়াও দিল্লি সালতানাত এবং মুঘল পিরিয়ড, বাহ স্যার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি এটার থিওরি পড়বে, তার সাথে সাথে এটা থেকে PYQ এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স যেগুলো হয় সেগুলোকে কিন্তু তোমরা প্রত্যেকে ফলো করে চলবে, ঠিক আছে? দিল্লি সুলতানি সাম্রাজ্য, মুঘল পিরিয়ড, এদের স্থাপত্য, এদের যুদ্ধগুলো কোন সময়তে হয়েছিল, মানে সাল কার কার মধ্যে হয়েছিল, কারা জিতেছিল, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বাবু, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? রিলিজিয়াস মুভমেন্ট যেরকম ভক্তিবাদ এবং সুফিবাদ, অতটাও ইম্পর্টেন্ট নয়। এবারে মিসলেনিয়াস টপিকের মধ্যেও নিয়ে নাও, যেরকম আমি বললাম তোমাদের মানে শিখ ধর্মের ব্যাপারটা এখানে রয়ে যাচ্ছে, আমাদের শিখদের গুরুদের ব্যাপারটা, অর্থাৎ প্রথম থেকে দশম শিখ গুরু কারা কারা ছিলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমার তৈরি করে। মিসলেনিয়াস থেকেও আমি ধরতে পারি, যেরকম হচ্ছে গিয়ে তোমরা নিয়ে নাও বাহমনি, বিজয়নগরম, এই যে পার্ট যেটা আমাদের ছিল, অর্থাৎ বলা যেতে পারে যে দিল্লি সুলতানির সমসাময়িক যে রাজ্যগুলো আমার দাক্ষিণাত্যে গড়ে উঠছিল, তো তাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো কিন্তু একটু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? মিডিয়েভেল হিস্ট্রি পড়ার পর আমরা চলে আসছি হলো কি মডার্ন হিস্ট্রি পড়তে। দেখো এখানে তোমাদের যে 5খানা প্রথম টপিকের নাম দিয়েছি না, এই 5টা টপিক থেকে যদি আমরা গত বছরের প্রশ্নগুলোকে ফলো করি, মিনিমাম প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমরা 4টে করে কোশ্চেন কিন্তু খুঁজে পাবো, বা পেয়েছি, তাই বলি এগুলোকে কিন্তু একদম প্রথমের দিকে আমরা রেখে দিয়েছি। যার মধ্যে স্যার কি রয়েছে, হিস্টোরিক্যাল পার্সোনালিটি, অর্থাৎ যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ বই লিখেছেন, বা দেশের জন্য প্রাণ দিয়েছেন, বিপ্লবীদের নাম, বিপ্লবীদের কর্মকাণ্ড, তারা কোন
যুদ্ধের সাথে আমার জড়িত, তারা কিভাবে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের লেখা ইম্পর্টেন্ট বই বা পত্র পত্রিকার নামটা কি। তো এগুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আইএনসি সেশন, আইএনসি মানে হচ্ছে গিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের অধিবেশন। ওহো হো, কি জায়গা স্যার, কি জায়গা। জাতীয় কংগ্রেসের অধিবেশন হচ্ছে গিয়ে না মানে বেসিক্যালি কোশ্চেনের বিরিয়ানি তুমি বলতে পারো। মানে বেসিক্যালি তোমায় ধরো দিয়ে দেবে যে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো যে কত সালে এই সেশনটা হয়েছিল, কোথায় হয়েছিল, প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, প্রথম পারসি সভাপতি কে ছিলেন, প্রথম আইরিশ সভাপতি কে ছিলেন, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম গ্রামের সেশন কোনটা বা প্রথম গ্রাম্য অধিবেশন কোনটা, অথবা কে সব থেকে বেশি সময়ের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন, স্বাধীনতার পরবর্তী প্রথম সভাপতি কে হন। স্যার প্রশ্নের কিন্তু এখানে আমার আর শেষই নেই, তাই না? তো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বারবার বলে দিচ্ছি। এরপরে রয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ভাইসরয়। জানোই যে কার কি সময়কাল, কার সময় কোন যুদ্ধ হয়েছিল, কে কোন ইম্পর্টেন্ট কাজ আমার করে গিয়েছিল, কার আমলে কোন বিখ্যাত অ্যাক্ট আমার এসেছিল, কে বঙ্গভঙ্গ করেছিল। তো এগুলো প্রত্যেকটা ওকে। এখানে আইএনসি না, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। যেরকম ধরো চৌরি চৌরা ঘটনা ঘটলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইনের প্রতিবাদে, বা আমি বলতে চাইছি যে তোমাদের এখানে যেগুলো গান্ধী যুগের পরবর্তী বা গান্ধী যুগের সমসাময়িক, যেটা যেরকম হচ্ছে কি অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, গোল টেবিল বৈঠক, নৌবাহিনী যে বিদ্রোহটা হয়েছিল, ভারতীয় যে জাতীয় বাহিনী INA, সুভাষচন্দ্র বসু, এই টাইমগুলো পিরিয়ডটাতেও কিন্তু অনেক প্রশ্ন আমরা আসতে দেখেছি। আরেকটা রয়েছে হলো কি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাটলস। পাতি হিসেব স্যার, কারা কারা এসেছিল ভারতবর্ষে, কোন কোন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে এসেছিলেন, তাই না? এই পরপরগুলো পড়তে হবে। যেরকম ফার্স্ট আসবে পর্তুগিজ, তারপরে আসবে আমাদের ডাচ, তারপরে ব্রিটিশ, তারপরে ড্যানিশ, তারপরে ফ্রেঞ্চ, এবং তাদের সাথে কোন কোন যুদ্ধ হবে, যেরকম ইঙ্গো মারাঠা, ইঙ্গো মহীশূর, ইঙ্গো শিখ, ইঙ্গো বার্মা, ইঙ্গো নেপাল, ইঙ্গো মাইসোর, এই যে যুদ্ধগুলো হবে, ইঙ্গো ফরাসি, এই যে যুদ্ধগুলো, ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ পলাসি, এই যে যুদ্ধগুলো বা সিপাহী বিদ্রোহ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে? আরো আছে যেরকম গান্ধী পিরিয়ড, সোশ্যাল রিফর্ম যারা করেছিলেন, যেরকম আর্য সমাজ, বেদ সমাজ, ব্রাহ্ম সভা, আত্মীয় সভা, কারা কোথায় এটার প্রতিষ্ঠা করলেন, কত সালে প্রতিষ্ঠা করলেন, এই সবগুলো থেকে কিন্তু আমরা বিগত বছরে অনেক 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 প্রশ্ন দেখতে পেয়েছি। ঠিক আছে? এবারে স্যার যেরকম বুকস অ্যান্ড অথর, মানে কোন কোন ফেমাস পার্সোনালিটি ইতিহাসের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ বই লিখেছেন সেটা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি হিস্ট্রি অফ বেঙ্গল। এবারে হিস্ট্রি অফ বেঙ্গল মানে বাংলা সুলতানি সাম্রাজ্য যখন এর মধ্যে ইনক্লুডেড, সেরকম একইভাবে আমরা দেখতে পারবো যে 1717 ফারুকশিয়ারের ফরমান পরবর্তী যে বাংলার শাসকেরা হবেন বা বাংলার গভর্নর যারা হবেন, যেরকম আমাদের মুর্শিদ কুলি খান, সরফরাজ খান, সুজাউদ্দিন, আলীবর্দী খান, তারপরে আসছেন আমাদের সিরাজউদ্দৌলা। তো এই টাইম পিরিয়ডটাকেও কিন্তু একটু আমাদের পড়তে হবে। আর তার সাথে তো রয়েছে আমাদের বাংলা সুলতানি সাম্রাজ্য, ওকে, যেরকম হুসেন শাহী বংশ, এগুলো থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন আমরা দেখতে পাবো। ঠিক আছে? কারণ বেসিক্যালি দেখবে যে বাংলা সুলতানি সেরকম ভাবে পড়তে হয় না আমাদের সেন্ট্রাল লেভেল অফ এক্সামস এর জন্য, বাট যেহেতু স্টেট লেভেল অফ এক্সাম, তাই সেখানে কিন্তু বাংলা সুলতানিটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? চলো, মডার্ন হিস্ট্রির পরে জিওগ্রাফি থেকে কি কি পড়তে হবে। ফার্স্টে দেখো, জিওগ্রাফিকে আমরা এখানে 3টে পার্টে ডিভাইড করেছি। ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আর যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড জিওগ্রাফির জায়গাটি। ঠিক আছে? তো একটু দেখে নিই আমরা। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আমার 3টে পার্ট, এই 3টে হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট স্যার। যার মধ্যে প্রথমটা হচ্ছে কি সোলার সিস্টেম বা সৌরজগৎ, সেকেন্ড হলো কি ল্যান্ডফর্ম বা যেটাকে আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ বলে চলি, ওকে, বা ভূ আভ্যন্তরীণ গঠন, আর তার সাথে হচ্ছে অ্যাটমসফিয়ার অথবা যাকে আমরা বলছি এখানে কি বায়ুমণ্ডলের সম্পূর্ণ জায়গাটি।
এবারে স্যার বায়ুমণ্ডলের মধ্যে আমি তোমাদের একটু ইনক্লুড করে দিতে চাই স্থানীয় বায়ু, বা মোস্ট ইম্পর্টেন্ট। এই স্থানীয় বায়ুটাকে কিন্তু অনেকে না পড়ে যায় না, শুধুমাত্র অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের লেয়ারগুলোকে পড়ে নেয়, কিন্তু স্থানীয় বায়ুটাকে পড়ে না। ঠিক আছে, যেরকম কিছু স্থানীয় বায়ু আমার গরম হয়, কিছু স্থানীয় বায়ু আমার ঠান্ডা হয়, তো এই স্থানীয় বায়ুটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে কিন্তু আমি আলাদা করে আর দিইনি, অ্যাটমসফিয়ারের মধ্যেই তোমরা প্রত্যেকে সেটাকে পড়ে নেবে। ঠিক আছে স্যার, ডান এত পর্যন্ত। লাস্ট রয়েছে রক্স অ্যান্ড ভলক্যানো। রক্স ততটা ইম্পর্টেন্ট নয়, বাট ভলক্যানোটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনটা সুপ্ত আগ্নেয়গিরি, কোনটা এখনো জীবন্ত আগ্নেয়গিরি, মানে সেখানে এখন অনবরত সেখান থেকে আমার লাভার উদ্গীরণটা হচ্ছে, তাই না? তো এই জায়গাটা একটু পড়বে প্রত্যেকে। ভারতীয় জিওগ্রাফির যদি চলে আসি আমরা, যেরকম সাম ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইন্ডিয়া, ওই সেই নর্দার্ন পয়েন্ট, সাদার্ন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট, ওয়েস্টার্ন পয়েন্ট, কোস্ট লাইনের দৈর্ঘ্যটা কত, ওকে। তো এই যে পয়েন্টগুলোকে আমরা পড়ি, নিরক্ষরেখা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, বা ইন্ডিয়ার সব থেকে লোয়েস্ট অল্টিটিউড কোনটা। তো এই যে ইন্ডিয়ার হাইয়েস্ট, লার্জেস্ট, লংগেস্ট, এই পার্টগুলোকে কিন্তু আমি ফেলেছি এই পার্টের মধ্যে। তুমি মোরলেস 7 থেকে 8টা কিন্তু কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ারে দেখিয়ে দিতে পারি যে এই চ্যাপ্টারটা থেকেই এসছে। তো এটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি জায়গা। নেক্সট আমাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, অর্থাৎ যেখানে আমরা ভারতের পাহাড় থেকে শুরু করে সমুদ্র তট পর্যন্ত যে চ্যাপ্টারগুলোকে পড়ে চলি আর কি, পাহাড়, সমুদ্র, সমতল, ডেকান অঞ্চল, ওকে। তো এই জায়গাটাও মোস্ট ইম্পর্টেন্ট। এবারে আসছে স্যার রিভার্সে। রিভার্সের মধ্যে কি কি পড়বে দেখো, একদম বেসিক কনসেপ্ট যেটা হয়, নদীর দৈর্ঘ্যটা কত, অনেক নদীর ক্ষেত্রে ভারতে তার দৈর্ঘ্যটা কত, নদীর উৎপত্তি কোথায়, পড়েছে কোথায়, পশ্চিম বাহিনী নাকি পূর্ব বাহিনী, বঙ্গোপসাগরে পড়েছে নাকি অন্য কোনো নদীতে মিশেছে নাকি আরব সাগরে পড়েছে, কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তার উপনদী কোনটা, শাখা নদী কোনটা, সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। স্যার এগুলো তো পড়ি, আলাদা করে আর কি পড়ার আছে এখানে, কিন্তু এখানে আলাদা করে যে পড়ার বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ওয়াটারফল, ওকে, তার সাথে হচ্ছে হ্রদ, ইম্পর্টেন্ট লেক, ইম্পর্টেন্ট ওয়াটারফল, এগুলো হচ্ছে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার জায়গা। ঠিক আছে, নদী তীরবর্তী শহর, নদী তীরবর্তী শহর, বাহ, খুব ভালো জায়গা স্যার এটা, নদী তীরবর্তী শহর প্রশ্ন করার জন্য। অর্থাৎ স্যার এখানে কিন্তু এতদিন আমরা পড়তাম যে ওয়ার্ল্ডের ক্ষেত্রে পড়তাম বা আমাদের দেশের ক্ষেত্রে পড়তাম, কিন্তু রাজ্যের ক্ষেত্রে পড়তাম না। তাহলে বলা হলো আসানসোল কোন নদীর তীরে, বা ধরো বলা হলো এখানে শিলিগুড়ি কোন নদীর তীরে, মালদা কোন নদীর তীরে, ইংলিশ বাজার কোন নদীর তীরে, কি আনসার দেবো স্যার? তার মানে কিন্তু স্টেটের যে ইম্পর্টেন্ট সিটি সেগুলো কোন নদীর তীরবর্তী সেটাও কিন্তু তোমাদের এখানে খুব ভালো করে জেনে নিতে হবে। আর এছাড়াও সয়েল, ভেজিটেশন, এটাও ইম্পর্টেন্ট, লিখে দিই, অনেক প্রশ্ন এসছে এটা থেকে। এছাড়াও নিয়ে নাও সয়েল, ভেজিটেশন, মিনারেল, ইন্ডাস্ট্রি, এগুলো থেকে তো বারংবার প্রশ্ন আমরা প্রত্যেকবার দেখতেই পাই, যেরকম মাটি আমাদের, তারপরে ভেজিটেশন মানে হচ্ছে কি আমাদের অরণ্যের যে অংশটা, মিনারেল মানে হচ্ছে খনিজ, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প, তো এগুলো থেকেও কিন্তু বারংবার প্রশ্ন আসতে আমরা দেখতে পারি। ঠিক আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফিতে লিখে নাও কন্টিনেন্ট অ্যান্ড ওশান, অর্থাৎ প্রত্যেকটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা বলা যেতে পারে প্রত্যেকটি মহাদেশের মধ্যে দিয়ে বাহিত সব থেকে লম্বা নদীটির নাম কি। ওশানের ক্ষেত্রে বলা যেতে পারে ওশানগুলোর সব থেকে ডিপেস্ট পয়েন্ট, তার নাম কি, তাই না? এগুলো থেকে প্রশ্ন আসে বারংবার। এছাড়াও লার্জেস্ট, লংগেস্ট আর হাইয়েস্ট, মানে বিশ্বের উচ্চতম, বিশ্বের দীর্ঘতম এবং বিশ্বের বৃহত্তম পার্ট থেকেও কিন্তু আমরা অনেক প্রশ্নকে বারংবার 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 আসতে দেখতে পাই। ঠিক আছে, চলো। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, বারবার বলছি, আমাদের রাজ্যের কোন কোন জেলাগুলো দিয়ে নিরক্ষরেখা গিয়েছে, কোন কোন জেলা কত সালে তৈরি হয়েছে, বা কারেন্ট বা রিসেন্ট কোন জেলাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এছাড়াও হচ্ছে গিয়ে ল্যাটিটিউড, লংগিটিউড, কোন কোন দেশের সাথে এবং কোন কোন রাজ্যের সাথে আমরা আমাদের সীমানাটাকে ভাগ করি, কোনটার সাথে বেশি বা কোনটার সাথে কম করি। আমাদের ফিজিওগ্রাফি, ফিজিওগ্রাফি মানে হচ্ছে কি নর্দার্ন মাউন্টেন বা উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল, তারপরে হচ্ছে কি আমাদের যেটা পুরুলিয়ার সাইডটা, অর্থাৎ পশ্চিম ভাগের যে মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, সুন্দরবনের বদ্বীপ অঞ্চল,
এগুলো প্রত্যেকটা জানতে হবে। নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তো উচ্চতম পাহাড়গুলোকে আমরা পড়ি, কিন্তু যেগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের যে উচ্চতম পাহাড় সেগুলোকে কিন্তু আমরা পড়ি না, বা বীরভূম সেগুলোকে পড়ি না, মাথায় থাকে না, পড়ি না, স্কিপ করে যাই না, বারবার বলছি সেগুলোকেও কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে। এছাড়াও যেরকম পশ্চিমবঙ্গের নদী, কোন কোন নদী মিলিত হয়ে আবার কি নাম হয়েছে, কোথায় পড়েছে, কোথায় তৈরি হয়েছে, তার মধ্যে কোন কোন বাঁধ দেওয়া রয়েছে, সবগুলো কিন্তু এখানে বারংবার ইম্পর্টেন্ট। আচ্ছা, আগেরটা একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে কি ড্যামস। ড্যামসটাও কিন্তু পড়তে ভুলবে না। ভারতের সর্বোচ্চ সর্বদীর্ঘ ড্যাম কোনটা, পড়তে ভুলবে না এগুলো। ঠিক আছে। তো জিওগ্রাফি তো আমাদের স্যার এখানে হয়ে গেল। পলিটিতে দেখো আমি বেশি তোমাদের এখানে দেইনি, পলিটির যে পার্টগুলো আমি তোমাদের এখানে দিয়েছি না, দেখো এখানে আমি কিন্তু বেশি ইনক্লুড করিনি। ঠিক আছে। পলিটির মধ্যে আমরা শুধুমাত্র সেই জিনিসগুলোকেই রেখেছি যেগুলো থেকে কিন্তু আমাদের কি হতে পারে, যে আপকামিং যে পরীক্ষাগুলো সেখান থেকে একটু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা থেকে কিন্তু প্রশ্নটা আমাদের তৈরি হতে পারে। যেরকম স্যার একটু কি বলে দিন। ফার্স্টে দেখো বলা হচ্ছে পার্লিয়ামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আমি যদি P/Q ফলো করি, এখান থেকে 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু আমি হতে দেখতে পাই। ঠিক আছে। পার্লামেন্ট মানে তার সেই লোকসভা, রাজ্যসভা, তার সদস্য সংখ্যা কি করে হতে পারে, সদস্য সংখ্যাটা কত, কোন রাজ্যের সিট আমার লোকসভা এবং রাজ্যসভায় সব থেকে বেশি, তো সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে কি এই চ্যাপ্টারটার মধ্যে। কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, এবং অনুচ্ছেদগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে এটা কিন্তু আমাদের আর্টিকেল নাম্বার মানে পার্ট 4 পর্যন্তই কিন্তু দিতে পারে একদম ডিরেক্ট। আর এছাড়াও যেগুলো কিছু ইম্পর্টেন্ট বা ফেমাস লোকের সাথে যুক্ত, যেরকম PM, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার অডিটর জেনারেল, সলিসিটর জেনারেল, তো এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আমরা দেখতে পারবো। অ্যাডভোকেট জেনারেল, তো এগুলো থেকেও প্রশ্ন কিন্তু দেখতে পারবো। কিভাবে, যে এদের সাথে জড়িত ইম্পর্টেন্ট অ্যাক্টগুলো থেকে কিন্তু প্রশ্নটাকে আমরা এখানে দেখতে পারবো। এছাড়াও শিডিউল, পার্ট এবং ইম্পর্টেন্ট আর্টিকেল, অর্থাৎ যেটাকে আমরা ভাগ বলে চলি বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে লিস্ট, 12টা শিডিউল যে পড়তে হয় আমাদের, সেই 12টা শিডিউল, তো এগুলো প্রত্যেকটা আমাদের জানতে হবে। হিস্ট্রি বিহাইন্ড কনস্টিটিউশন, অর্থাৎ সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন, কারা কারা সেই ইম্পর্টেন্ট কমিটির মেম্বার, বা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম সদস্যের মধ্যে কারা কারা কোন কোন মন্ত্রিত্ব পেয়েছিল, প্রত্যেকটা কিন্তু আলোচনা করা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে। অল এক্সিকিউটিভ, যেরকম সুপ্রিম কোর্ট, হাই কোর্ট নিয়ে নাও, বড় চলো জুডিশিয়ারির পার্ট। এছাড়া হচ্ছে কি তোমরা নিয়ে নাও যে আমাদের কন্ট্রোলার অডিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল, রাজ্যের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল যিনি হন। তো এই যে প্রত্যেকটি আমাদের যে পোস্ট, এই পোস্টে কে আছেন বর্তমানে, বা এই পোস্ট রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেল কোনটা, তাদের কাজটা কি, তারা কি করে সরকারকে তাদের কাজে সহায়তা করেন, প্রত্যেকটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আর পঞ্চায়েতি রাজ, আর পঞ্চায়েতি রাজের সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের বলে দিই, সেটা হলো কি মিউনিসিপ্যালিটি। সেটা হলো কি কি স্যার, মিউনিসিপ্যালিটির জায়গাটি। খুব ভালো প্রশ্ন হওয়ার এখানে জায়গাটি। ঠিক আছে। ইকোনমি থেকে কি কি পড়বো স্যার একবার দেখে নিন। যেরকম ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, কারেন্ট বাজেট, যেরকম আমাদের রাজ্য সরকারের বাজেটটাও খুব ইম্পর্টেন্ট হয়, কেন্দ্রীয় সরকারের বাজেটটাও কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট হয়। তোমরা প্রত্যেকেই জানো যে মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে WBP কনস্টেবলের একদম ফাইনাল জয়েনিং হয়ে যাবে। তো মেইন তোমাদের এখন এই মুহূর্তে হওয়ার কোনো আর চান্সেস নেই, আমি সেটাকে নিয়েও আলোচনা করছি একটু পরে তোমাদের সাথে। তো যাই হোক না কেন, তো আমাদের যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্র সরকারের বাজেটও হবে, রাজ্য সরকারের বাজেটও হবে, এবং দুটোই কিন্তু কেপি কনস্টেবল মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। কর ব্যবস্থা, ট্যাক্সেশন সিস্টেম, মুদ্রাস্ফীতি বা যেটাকে আমরা বলি ইনফ্লেশন, দারিদ্র সীমা বা যেটা হচ্ছে কি আমাদের সহজ ভাষায় বলা যেতে পারে যে পোভার্টি, ঠিক আছে, বা আনএমপ্লয়মেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর রয়েছে ব্যাংক এবং রিজার্ভ ব্যাংক, মানে কি করে আমাদের দেশে ব্যাংক তৈরি হচ্ছে, প্রথম কোন ব্যাংক এসছে, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে, বর্তমান গভর্নর কে, কে সব থেকে বেশি সময়ের জন্য রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন, প্রথম ভারতীয় গভর্নর কে, তো ইত্যাদি ইত্যাদি কিন্তু এই জায়গা থেকে প্রশ্নটা আমার তৈরি হতে পারে। নেক্সট, এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, বারবার আমরা গুলিয়ে ফেলি স্যার, কি পড়বো, কোথা থেকে পড়বো, কিছুই স্যার আমাদের আর মাথায় থাকে না, তাই না? কিছুই তো স্যার আমাদের আর মাথায় থাকে না। তো এখানে বেসিক্যালি
কোন কোন চ্যাপ্টারগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে আলোচনা করে দিই ফর ইওর স্ট্যাটিক জিকে পার্ট। যেরকম রাজ্য সরকারি প্রকল্প এবং যোজনা খুব ইম্পর্টেন্ট ভাই, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কোন কোন প্রকল্পটা নেওয়া হয়েছে বা কত সালে নেওয়া হয়েছে, সেই প্রকল্পের দ্বারা কারা বেনিফিটেড হচ্ছেন, সবগুলোই কিন্তু এখানে আমাদের নেওয়া। এছাড়া রয়েছে পুরস্কার এবং সম্মান। ওকে, যেরকম আমরা প্রত্যেকে সর্বোচ্চ সামরিক বেসামরিক সিনেমার ক্ষেত্রে পুরস্কার দেখতে পাই, সঙ্গীত নাটক একাডেমি, আমাদের অস্কার, দাদা সাহেব ফালকে, তো এই কারেন্ট রেসিপিয়েন্ট যারা নোবেল প্রাইজ, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন তৈরি হয়। নিয়োগ এবং পদাধিকারী, খেলাধুলা এবং খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিত্ব, খেলাধুলা এবং খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিত্ব, ঠিক আছে, তো এগুলোকে আমরা দেখতে পারবো। বিভিন্ন দিবস মানে ইম্পর্টেন্ট ডেজ এবং তার থিমস গুলো কি, গুরুত্বপূর্ণ সংস্থা এবং তার সদর দপ্তরগুলো কোথায়, নোবেল পুরস্কার, এছাড়াও ডান্স ফর্ম মানে যেটা ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স আমরা প্রত্যেকে বলে চলি। তো এগুলো থেকে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই, ছদ্মনাম, যেহেতু এটা বাংলায় পরীক্ষা না, তাই বাঙালিদের ছদ্মনাম। ছদ্মনাম মানে হচ্ছে কি কোন কোন লেখক কোন কোন ছদ্মনামে তার লেখাটিকে লিখতেন, ঠিক আছে। তো এছাড়া আমাদের রাজ্যের ট্রান্সপোর্টের সিস্টেম বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারা কারা ছিলেন, রাজ্যপাল কারা কারা ছিলেন, তো এগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন আমরা বারংবার পরীক্ষায় তৈরি হতে দেখছি। এই জিনিসটা আমি দেইনি, বাট ছদ্মনাম কিন্তু পুলিশের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা না একটা কোশ্চেন তুমি দেখতে পারবে এই চ্যাপ্টারটি থেকে, ঠিক আছে। স্ট্যাটিকের পরে আমরা চলে আসছি যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে কি কি পড়বো একটু বলে দিন। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ওই তোমরা প্রত্যেকে আমাদের পড়তে পারো, যেরকম ধরো হয় না যে সকলে আমাদেরকে বলে স্যার ইসে হবে আর কি, মানে কি বলে বলো তো, যেরকম কি কি পড়বো কি না পড়বো সেরকম তো টপিক হয় না, রোজ একটা করে পড়ে নিই আমি এখানে তোমাদের জন্য দুটো সলিউশন দিতে পারি। এক, তোমরা টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি স্যার, নাম্বার 1 হচ্ছে অ্যাওয়ার্ড, নাম্বার 2 হলো খেলাধুলো, নাম্বার 3 হচ্ছে কি বিনোদন জগৎ, নাম্বার 3 হচ্ছে, নাম্বার 4 যেটা ইম্পর্টেন্ট সেটা লিখে নাও, সেটা হচ্ছে নিয়োগ, কারা কোন পদে নিয়োগ পাচ্ছেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেজ এবং তার থিম, ইম্পর্টেন্ট ডেজ ও থিম, অবিচুয়ারি বা যিনি আমাদের মারা যাচ্ছেন তার স্মৃতি যেগুলো হয়, তো এগুলো প্রত্যেকটা মিসলেনিয়াস। তো এরকম তোমরা টপিক করে করে কি করতে পারো বলো তো, একটা প্রত্যেকটা টপিকের জন্য একটা করে পেজ বানাবে এবং পেজ বানানোর পর সেই পার্টিকুলার পেজের মাথায় হেডিং দেবে, এই টপিক থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বিগত 6 মাসে আমি এসছে সেটা একটা পেজের মধ্যে লিখে নিই। তাহলে তুমি লিখে নিলে, লিখে নেওয়ার পর সেটা একদম জাস্ট ফাইনাল পরীক্ষায় যাওয়ার আগে একবার বুস্ট আপ করে নিলেই তোমাদের এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হলো অ্যাওয়ার্ড, খেলাধুলো, বিনোদন জগৎ, নিয়োগ, ইম্পর্টেন্ট ডেজ এবং থিম, তার সাথে হচ্ছে কি মিসলেনিয়াসের পার্টটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে দিতে ইম্পর্টেন্টের মধ্যে, সেটা হচ্ছে 9 নম্বর, যেটা প্রত্যেকে মাথায় রাখবে তোমরা, সেটা হচ্ছে কি মুদ্রা রাজধানী, মুদ্রা রাজধানী। আর 10 নম্বর আরেকটা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে, সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেগুলো আমাদের দেশের মধ্যে রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ, ভূগোলে সেটা বলা উচিত ছিল, বাট ভেজিটেশনের মধ্যে ইনক্লুডেড আমি দিয়ে দিয়েছিলাম হয়তো, যেরকম বায়োস্ফিয়ার রিজার্ভ, টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, কোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত, এগুলো থেকে কিন্তু বারংবার প্রশ্ন আমরা দেখতে পাবো। তো স্ট্যাটিকের মধ্যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে তোমরা প্রত্যেকে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। এবারে স্যার আরেকটা একটু মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমাদের সবার খটোমটো লাগে, সেটা হচ্ছে কি সায়েন্সের পার্টটা। স্যার সায়েন্সের পার্টটা কি করি স্যার বলেন তো, সায়েন্সের পার্টটাই তো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রে ভাই, তাই না? এক সেকেন্ড একটু হোল্ড করো। ঠিক আছে, তো যেটা আমরা নর্মাল পড়ি যে সায়েন্সের মধ্যে প্রধানত 3খানা সাবজেক্ট হয়, তাই না? নাম্বার 1 পড়ি আমরা হচ্ছে কি ফিজিক্স,
নাম্বার 2-তে আমরা পড়ি হচ্ছে কি কেমিস্ট্রি, অ্যান্ড নাম্বার 3-তে আমরা পড়ি হচ্ছে কি বায়ো। তো তাহলে স্যার ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি? রাশি, একক, এই যে জায়গাটা, লিভার, লিভার হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। স্যার আমি কার্যক্ষমতা শক্তির থেকেও তোমাদেরকে বলি যে বারংবার তোমরা লিভার গুলোকে পড়ো, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার। তার সাথে হচ্ছে তাপ ও উষ্ণতা, এগুলোর ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। নিউটনের সূত্র যেটাকে গ্র্যাভিটেশন বলি, এবং নিউটনস লস অফ মোশন এবং নিউটনস লস অফ গ্র্যাভিটেশন, এই যে সূত্রগুলোকে আমরা প্রত্যেকে দেখতে পাই, তাই না? তাপ উষ্ণতা, নিউটন, শব্দ, আলো, ইলেকট্রিসিটি, এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু কোনো না কোনো প্রশ্ন আমরা বিগত বছরের পরীক্ষাগুলোতে দেখতে পেয়েছি। স্যার কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে নিয়ে নাও তোমরা অণু পরমাণু, অণু পরমাণু, তার সাথে তোমরা নিতে পারো হলো পর্যায় সারণী। ওকে, পর্যায় সারণীর সাথে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার লিখে নাও, সেটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি অথবা তেজস্ক্রিয়তা। তার সাথে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন যেগুলো হয়, রিয়াকশন, ইকুয়েশন অ্যান্ড কেমিক্যাল বন্ড, যেটাকে আমরা প্রত্যেকে দেখতে পাই। অর্গানিক অতটা ইম্পর্টেন্ট নয়, পড়ার দরকার নেই, বারবার বলি সেরকম কোশ্চেন অর্গানিক থেকে দেখতেই পাওয়া যায় না, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফর দ্য কেমিস্ট্রি। ওকে, তার সাথে নিতে পারো দৈনন্দিন জীবনের রসায়নের জায়গাটা, বলতেই ভুলে গেছিলাম আমি, দৈনন্দিন জীবনে রসায়ন। তো এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় বারংবার প্রশ্ন আবার তৈরি হয়। বায়োলজি হচ্ছে কি মানুষের মস্তিষ্ক, তার সাথে হচ্ছে পেশি, পেশির সাথে হচ্ছে কঙ্কালতন্ত্র, ওকে, চোখ এবং চোখের বিভিন্ন রোগ, ভিটামিন এবং মিনারেল, ওকে, রোগ এবং নিরাময় পদ্ধতি এবং রোগটা কোন জীবাণুর আক্রমণের ফলে হচ্ছে। তার সাথে হচ্ছে কি আমরা দেখতে পারবো প্ল্যান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা। এগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে কিন্তু আমাদের কনস্টেবলের মেন্স গুলোতে কিন্তু বারংবার প্রশ্ন আমরা এই জায়গাগুলো থেকে কিন্তু আসতে দেখেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা নিয়ে নাও, এছাড়া মানব দেহের বিভিন্ন তন্ত্রগুলোকে নিয়ে নাও, কোষ বলেই তো নেই, কোষ ও কোষ বিভাজন। স্যার কি ভুলে যাচ্ছেন বলুন তো, কোষ ও কোষ বিভাজন যদি না পড়তাম তাহলে কি হতো। তার সাথে ইভিএস এর কিছু ইম্পর্টেন্ট পার্টও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সায়েন্সের পরে লাস্ট বলছি কম্পিউটার কি কি পড়তে হবে। কম্পিউটারের মধ্যে যদি আমি বলতে চাই তোমাদেরকে যেগুলো পুলিশ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে প্রথমটা হলো কম্পিউটার জেনারেশন, ওকে, ইনপুট আউটপুট ডিভাইস, কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার মেমোরি, তার সাথে হচ্ছে কি নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং, এই জায়গাটা, ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কিং এর জায়গাটা। সাইবার সিকিউরিটি এখনকার দিনে খুব চলছে, এটা থেকে প্রশ্ন দেওয়া, তাই না। সাইবার সিকিউরিটি, কম্পিউটার ম্যালওয়্যার, যার মধ্যে ভাইরাস, ট্রোজেন, এগুলো প্রত্যেকটা আমরা দেখতে পাই। তো এগুলো থেকেও কিন্তু এখনকার দিনে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসছে, তাই এগুলোকে কেউ কিন্তু তোমরা স্কিপ কোনোভাবেই করবে না, ঠিক আছে। তো এ তো হয়ে গেল আমাদের সম্পূর্ণ জিকে জিএস এর পার্টটা। ম্যাথ, রিজনিং, ইংলিশ যারা পড়ান তারা আমার থেকেও খুব ভালো করে বলতে পারবেন, এবং আমি মনে করি যে আমার থেকে তাদেরটা শুনেই মেনে চলাটা বেটার, কারণ আমার থেকেও তারা আরো বেশি গাইডেন্স তোমাদেরকে দিতে পারবেন। আমার জিকে জিএস এর পার্ট আমি সেটুকুনি তোমাদের আর কি ওয়েটেজ দিয়ে ভালো করে বলতে পারি, ঠিক আছে। তো আমি একটু ছোটখাটো করে বলে দিই, যেরকম ম্যাথসের মধ্যে তোমরা প্রত্যেকে নিয়ে নাও যে এলিমেন্টারি ম্যাথস যেগুলো হয়, অর্থাৎ অ্যারিথমেটিকের পার্টটা, পার্সেন্টেজ, এসআইসিআই, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বুটস অ্যান্ড স্ট্রিম, এগুলো যেগুলো হয় তোমরা প্রত্যেকে পড়ো আর কি। মেনসুরেশন হয়ে গেল, বেসিক অ্যালজেব্রা হয়ে গেল।
তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন বারংবার আমরা ম্যাথ থেকে দেখতে পাই। রিজনিং ওই একদম ইজি ইজি টপিক, আর ইংলিশের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণটাই কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পার্ট। তো বেসিক্যালি এই সকল স্যারেরা তোমাদেরকে আরো বা ম্যামরা তোমাদেরকে আরো বিশেষ করে এটাকে গাইডেন্স দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার লাস্ট আমি একটু তোমাদের বলে দিই যে তোমাদের প্রতিদিনের রুটিনটা কিরকম হতে পারে। দেখো, এখনো তোমাদের দৌড় হয়নি এবং 1600 মিটারের একটা দৌড়, তো দৌড়টাকে কিন্তু কোনোভাবেই তোমরা নেগলেক্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ স্যার দৌড় না হলে আমরা মেন্স যাবো কি করে, না? তো বেসিক্যালি দৌড়টা কিন্তু এখানে খুবই 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 ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তো তার জন্য বলছি, যতদিন না দৌড় হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা 2 ঘন্টা করে রাখো সম্পূর্ণভাবে দৌড় এবং শারীরিক কসরতের জন্য। ঠিক আছে, ধরো তুমি সকালে 7টার সময় ঘুম থেকে উঠছো, ওই আধ ঘন্টা ব্রাশ ট্রাশ রেডি ফেডি হচ্ছে এবং 9:30 বা 10টা পর্যন্ত তুমি সম্পূর্ণভাবে ওয়ার্কআউট এবং তার সাথে সাথে দৌড়টাকে করছো। তবে টিফিন করে নিয়ে ধরো আমি তোমাদেরকে বললাম যে তুমি ধরো 11টার থেকে সকালবেলা পড়াটা শুরু করছো, বাট স্যার 11টা থেকে তো পড়া শুরু করলে হবে না। তুমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠো তাহলে 6টার সময় দেখবে আমাদের TWS দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে রোজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হয়। ঠিক আছে, তো এই রোজ কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটাকে তোমরা অ্যাটেন্ড করো। মোর দ্যান এনাফ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশনের জন্য, বারংবার বলছি, মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো এটাকে তোমরা করো। আমি জাস্ট সকালবেলা লিখে দিলাম, সকালবেলা ওই কসরত এবং দৌড়ের সময় যে করেই হোক একটু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমাদের দেখে নেওয়ার রোজেরটা রোজ। ঠিক আছে, এরপর একদম শারীরিক কসরত ফসরত হয়ে গেল। ধরো 10টা থেকেই আমি তোমাদের স্টাডি প্ল্যানটা এখানে শুরু করে দিই। 10টার থেকে তোমাকে প্রথম নিয়ে বসতে হবে সেটা হচ্ছে কি ম্যাথের পার্টটা। স্যার ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ করো ফার্স্টে। ফার্স্ট একদম বেসিক বলছি রে ভাই, একদম বেসিক বলছি। এখনো তোমাদের মেইনস হতে যা দেরি আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারবে। ফার্স্টে থিওরি করো, থিওরিগুলো থেকে বা থিওরির মধ্যে যে আমাদের ইকুয়েশনগুলোকে আমরা পাবো বা সূত্রগুলোকে পাবো তার সাথে রিলেটেড অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো। তো বেসিক্যালি তোমরা অঙ্কের জন্য একদম পুরো 12টা পর্যন্ত টাইম নাও, 2 ঘন্টা ধরে করো। একদিনে হবে না, 2 দিন ধরে করো, 3 দিন ধরে করো, এখনো টাইম আছে। ম্যাথে যতগুলো চ্যাপ্টার আছে, যদি এক একটা চ্যাপ্টারের জন্য তোমরা 3 দিন করেও সময় নাও, তাও এনাফ টাইম টু ক্লিয়ার ইউর মেন্স। ঠিক আছে, 12টার থেকে তোমরা স্টার্ট করো হচ্ছে কি স্ট্যাটিক জিকের পার্টটা। স্ট্যাটিক জিকে দেখে মনে হয় খুব ছোট, কিন্তু স্ট্যাটিক জিকেটাই কিন্তু পরীক্ষার হলে গেলে সব থেকে বেশি ভুল হয়। জিএস হয়ে যায় রে ভাই, জিএস ঠিকঠাকই হয়। ওই হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, পলিটি যা যা পড়ি তার মধ্যে থেকেই আসে না কোন জায়গাটা থেকে? স্ট্যাটিক জিকে থেকে। মহাসমুদ্র না, কোথা থেকে দেবে, কি করে জানবো? তাই স্ট্যাটিক জিকেটা পড়ো। স্ট্যাটিক জিকে মোটামুটি তুমি 1-1.5 ঘন্টা পড়ো, তারপর দুপুরবেলা একটু রেস্ট নাও, আবার বিকেলবেলা 4টে থেকে তুমি পড়াটা শুরু করো। চাপ নেওয়ার দরকার নেই ভাই। মেন্স, কনস্টেবলের মেন্স ভাই, আমি হাতি ঘোড়া কিছু করতে যাচ্ছি না আর কি। কোনো ডেটা সায়েন্স নয় বা কোনো রকেট সায়েন্স নয় যে যার জন্য দিনে আমাকে 18 ঘন্টা এটার পেছনে সময়টাকে ব্যয় করতে হবে, তাই না? তো 4টে থেকে তুমি শুরু করবে এবারে ইংলিশ। কারণ ইংলিশ দেখে মনে হচ্ছে খুব 10 নাম্বার, বাট না স্যার, ওই যে বললাম এই ছোট 10 নম্বরটাই কিন্তু তোমার চাকরি পাওয়ার পথে একটা কাঁটা হয়ে দাঁড়াতে পারে, তাই না? তো ইংলিশটাকে প্রত্যেকে সলভ করবে 2 ঘন্টা মতন। তারপরে মিনিমাম 3টে ঘন্টা তুমি সময় নেবে। ধরো আমি এখানে তোমাকে বললাম যে তুমি ধরো 4টে থেকে 5:30টা পর্যন্ত ইংলিশ সলভ করলে, 5:30টা থেকে 8:30টা পর্যন্ত তুমি 3টে ঘন্টা সময় নাও। এই 3টে ঘন্টার সময় তুমি জিকে জিএসটাকে প্র্যাকটিস করো। স্যার জিকে জিএস কি করে প্র্যাকটিস করব একটু বলে দিন। এবার যদি অনেকের মনে হয় যে না স্যার একেবারে পুরো যদি আমি না পড়তে পারি, তাহলে 1.5 ঘন্টা করে ভাগ করে নাও। প্রথম 1.5 ঘন্টায় সায়েন্সের কোনো একটা টপিক পড়ো বা 2-3টে টপিক পড়ো, আর তারপরে 1.5 ঘন্টায় তোমরা আর্টসের যে কোনো একটা টপিক পড়ো। সেই টপিক থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, সেখানে কোন কোন মেমোনিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি সহজে মাথায় রাখার জন্য, কোন কোন প্রশ্ন আমার আপকামিং পরীক্ষাটায় আসতে পারে, সব কিছু নিয়ে একটা ওভারভিউ সেশন নিয়ে নাও নিজের মতন করে। তো এটা হলো জিকে জিএস এর পার্ট। আর লাস্টে রাত্রেবেলা তোমরা 1 ঘন্টা করে টাইম নাও ফর ইউর রিজনিং, কারণ এখানে রিজনিং অতটা টাফ লেভেলের দেয় না, একদম ইজি লেভেলের জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স যাকে আমরা বলি, সেখান থেকে ওই লাস্টের 1 আওয়ার টাইম নাও ফর ইউর রিজনিং। ব্যাস, এবারে রেস্ট নাও, সকালবেলা আবার দৌড়তে যাও। কারণ আমি কি বলছি দেখো, দৌড়টা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এখনো তোমাদের কিন্তু মাঠ হয়নি, তো মাঠটা তোমাকে দিতে হবে। তো
মাঠের জন্য কিন্তু একটা স্পেশালাইজড টাইম তোমরা প্রত্যেকে রাখো, ঠিকঠাক করে খাবার খাও, প্রোটিনযুক্ত জিনিসপত্র খাও, ওকে? তো ঘরোয়া প্রোটিন জিনিসই খাও, বাট এটাকে কন্টিনিউ করো প্রত্যেকে তোমরা, ওকে? সো আর সপ্তাহে 2টো দিন, শনিবার এবং রবিবার দিন তোমরা টার্গেট করো যে শনিবার দিন কিছু নতুন না পড়ার, যে সপ্তাহ জুড়ে যেটা পড়েছি সেটা একবার ওয়ান টাইম রিভাইজ মেনে নেওয়ার শনিবার দিনকে, আর রবিবার দিন টার্গেট করো মিনিমাম 3টে করে মক টেস্ট দেওয়ার, ব্যাস। কে হবে না, যদি না হয়ে থাকে তাহলে পরের বার আমাকে এসে বলো স্যার আমি 3টে করে মক টেস্ট দিয়েছি। 3টে করে মক টেস্টে যতজন তোমরা ভিডিওটা দেখবে না, তার মধ্যে 90% কেন 95% স্টুডেন্টের কথা বলছি, সে পরীক্ষার আগে টোটাল 3টে মক টেস্ট দেবে না, পরীক্ষার আগে আমি বলছি টোটাল। আর আমি তো বলছি তোমাকে প্রত্যেক রোববার করে 3টে করে দিতে, তাই না? তো মোটিভেশন হচ্ছে গিয়ে কি বলো তো, এই 10 মিনিটের জন্য হয়তো তোমরা কাল আজকে বা পরের সপ্তাহে দেবে 3টে করে, বাট তার পরের সপ্তাহে আর একটাও দেওয়া করবে না। বাট যারা এটার মধ্যে রেগুলারিটি রাখবে তারাই কিন্তু দিনের শেষে চাকরিটাকে পেয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাকে অনেক বিদ্বান হতে হয় না, সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাকে বলা হয় যে তুমি ডেইলি কাজটা করো, ডেইলি তোমার যতটুকুনি দরকার তুমি ততটুকুনি করো, ঠিক আছে? ওই যে বলা হয় না যে হার্ড ওয়ার্ক মেরিটকেও কিন্তু মাথ দিয়ে দিতে পারে। তো যতই মেরিটোরিয়াস তুমি হও না কেন, কেউ যদি হার্ড ওয়ার্ক করে বা তুমি কোনো রকম হার্ড ওয়ার্ক না করে জাস্ট মেরিট 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 নিয়ে বসে থাকো, দিনের শেষে হার্ড ওয়ার্ক করা ব্যক্তি বা স্টুডেন্টটা কিন্তু তোমার আগে বেরিয়ে চাকরিটা নিয়ে চলে যাবে, ঠিক আছে? আর দিনের শেষে চাকরিটাই কিন্তু মেন কথা, তাই না? দিনের শেষে একটা ছেলে অথবা মেয়ে যারা এখন সবে সবে গ্র্যাজুয়েট হয়ে উঠেছে বা উচ্চ মাধ্যমিক পাশ করে উঠেছে, একটা সরকারি চাকরিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে, তার থেকে বড় কথা কিছু আর নেই। যাই হোক না কেন, প্রত্যেকে ভালো করে পড়ো, প্রত্যেকে ভালো করে মক টেস্টগুলোকে দাও। যারা যারা এখনো মনে করছো যে না স্যার আমার পড়াশোনা বা থিওরি একটু রেডি আছে, বাট আমি কোশ্চেন কোথা থেকে সলভ করব বুঝতে পারছি না, বা প্র্যাকটিসটাও আমার ঠিকঠাক করে হচ্ছে না, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। আমরা TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছি কেপি মেইন এক্সাম প্র্যাকটিস ব্যাচ, অর্থাৎ যেই প্র্যাকটিস ব্যাচে তোমাদের জিকেজিএস নিয়ে নাও, আমাদের যেটা ইংলিশ নিয়ে নাও, জিআই নিয়ে নাও, ম্যাথ নিয়ে নাও, প্রত্যেকটি সাবজেক্ট একদম চ্যাপ্টার ভিত্তিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এবং ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই 3টে টাইপের প্রশ্ন একদম ইজি লেভেল, মডারেট টু হাই লেভেল পর্যন্ত কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে আমাদের এই কেপি মেইন এক্সাম প্র্যাকটিস ব্যাচটার মধ্যে। এবং এই নয় যে শুধুমাত্র ম্যাথ মানে ম্যাথের 50টা কোশ্চেন নিয়ে চলে এলে তোমাদের করে দিলাম, না, প্রত্যেকটি চ্যাপ্টার এবং প্রত্যেকটি চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটি টপিক ভিত্তিক এবং প্রত্যেকটি সূত্র ভিত্তিক পড়াশোনা কিন্তু এখানে আমাদের হতে চলেছে, ঠিক আছে? ব্যাচ কিন্তু অলরেডি আমাদের স্টার্টেড। কি কি হচ্ছে এখানে? জিকে হচ্ছে স্যার, জিকেটাকে আমরা একবার দেখে নিই। এখানে নাম্বার 1 স্যার, এখানে আমরা জিকেটাকে দেখতে পাচ্ছি, জিকে, ম্যাথ, জিআই এবং ইংলিশ। লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস এখানে আমার হতে চলছে, এমসিকিউ প্র্যাকটিস হবে, ক্লাসের পর তার পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং সোম থেকে শনি রোজ ক্লাস হবে। এবং যদি মনে হয় যে স্যার এই টপিকটা আমার ঠিক ভালো করে রেডি নেই, তাহলে এই টপিকটার ক্লাস কিন্তু তোমরা রেকর্ডেডও বারবার দেখে নিতে পারবে, কারণ এটা তো শুধুমাত্র লাইভ ব্যাচ নয়, লাইভ ব্যাচের পাশাপাশি সেই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সন এবং পিডিএফ তোমরা কিন্তু তৎক্ষণাৎ আমাদের TWS অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা এখনো পারচেস করনি বা এনরোল হওনি, ব্যাচটার মধ্যে খুব চটজলদি তোমরা এনরোল হয়ে নাও, কারণ বেশি দিন হয়নি ক্লাসেসগুলো আমাদের স্টার্ট হয়েছে, এবং যারা যারা প্রিভিয়াস ক্লাসেসগুলো করেন তারা রেকর্ডেড ভার্সনটাও কিন্তু সেখানে গেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর আরো ডিটেলস জানতে এই দেওয়া নাম্বারটায় কল করে নাও, 9062160805 এই নাম্বারে। এছাড়া রয়েছে আমাদের WBP কেপি ফাউন্ডেশন 2026 ব্যাচ। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এবছর কিন্তু রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এবং আবগারি দপ্তরের তরফ থেকে অনেক 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 ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটা সাব ইন্সপেক্টর হোক, কনস্টেবল হোক, এবং আবগারি দপ্তরও সাব ইন্সপেক্টর বা কনস্টেবল হোক না কেন। এছাড়াও অগ্রগামী থেকেও একটা বেরোনোর কথা রয়েছে আমাদের, বা জেল ওয়ার্ডারের পরীক্ষাটা তো আছেই, এবং জেল ওয়ার্ডারে আবার নতুন করেও ফর্ম ফিল আপ হতে পারে বিকজ অফ দ্য ওবিসি কেস। তো একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু আমাদের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং একই সাথে সাথে জেল পুলিশ এবং আবগারি দপ্তরে আসতে চলছে। তো যারা যারা এই পরীক্ষাগুলো দিতে চলেছো এবং নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে দেখতে চলেছো, তাদের জন্য কিন্তু আমাদের TWS এর পক্ষ থেকে আনা হয়েছে WBP কেপি ফাউন্ডেশন 2026 এই ব্যাচটা।
সম্পূর্ণ ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 1.5 বছরের জন্য এবং ব্যাচটাকে কমপ্লিট করানো হবে আমাদের 5 মাসের মধ্যে। বাট তোমরা 1.5 বছর পর্যন্ত কন্টেন্ট এবং রেকর্ডেড ভিডিওর অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস এবং সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস এবং তার সাথে ফ্রি মক টেস্টও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাচ্ছ। আলাদা করে কোনো বই কেনার দরকার নেই, মক টেস্ট পারচেস করার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে সলভ করবো জানার দরকার নেই, স্যার আমাদের অঙ্ক ভালো পারছি না, ইংলিশ ঠিকঠাক হচ্ছে না, রিজনিং গুলিয়ে যাচ্ছে, জিকে জিএস এর সমুদ্রে হারিয়ে গেছি, সব কিছুর দায়িত্ব আমাদের। তোমাদের কাজটা কি, যেদিন যতটুকুনি পড়ানো হবে সেটুকুনি জাস্ট পড়ে নেওয়া। ওই যে বললাম হার্ড ওয়ার্ক ইন ইউর ডেইলি লাইফ, ব্যাস সেটুকুনি করে নাও। নিজের মাথা খাটাতে যেও না, ফ্যাকাল্টিরা যা যা বলছে বা এডুকেটররা যা যা বলছে সেটুকুনি করে নাও, মোর দ্যান এনাফ ফর ইউর ক্লিয়ারিং ইউর এক্সামিনেশন। ঠিক আছে, আর আমাদের TWS এর মধ্যে বর্তমানে এই ফাউন্ডেশন ব্যাচগুলো চলছে, যারা যারা পারচেস করতে চাও তারা এই ব্যাচগুলোকে একবার দেখে নিতে পারো। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, জিডি ফাউন্ডেশন 2026, এসএসসি গ্রুপ সি ব্যাচ 2025, যার মধ্যে গ্রুপ ডিটাও ইনক্লুডেড, WBPKP ফাউন্ডেশন ব্যাচ, এনটিপিসি গ্রুপ ডি ব্যাচ 2026 আর আপার প্রাইমারি ব্যাচ 2025। আর তোমরা যদি প্রত্যেকটা ব্যাচ সম্বন্ধে আরো ডিটেলস জানতে চাও এবং প্রত্যেকটি ব্যাচের ইস্যু জানতে চাও, মানে কোনো কোয়ারি থাকে, তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো 9062160805 এই নাম্বারে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে 3টি ইউটিউব চ্যানেল দেখছো, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট, এই 3টেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনটাকে চিপতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির ডিটেলস তার রিলেটেড ক্লাস কিন্তু আমরা এই চ্যানেলগুলোতেই তোমাদের জন্য আপলোড করে থাকি। আর 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 এটা রয়েছে আমাদের TWS একটা অ্যাপ্লিকেশন, যেটা প্লে স্টোরে গেলে TWS একাডেমি বলে সার্চ করলে কিন্তু তোমরা অ্যাপটাকে পেয়ে যাবে। যাবতীয় ব্যাচের তথ্য ডিটেলস কিন্তু এবং লাইভ ক্লাসেসগুলো কিন্তু আমাদের সেই ব্যাচের মধ্যেই করানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।